কাতার বনাম আমেরিকা বিশ্বকাপ, কে খরচ করলো বেশি আর কে লাভ করবে বেশি? ভাবুন তো, একটি ফুটবল টুর্নামেন্ট, কিন্তু সেই টুর্নামেন্ট আয়োজন করতে একটি দেশ খরচ করেছে $220 বিলিয়ন বেশি। অন্যদিকে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে খরচ হচ্ছে মাত্র কয়েক বিলিয়ন ডলার। দুটোই ফিফা ওয়ার্ল্ড কাপ, তাহলে পার্থক্য এত বিশাল কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, কে লাভ করলো বেশি, কাতার নাকি আমেরিকা? চলুন গল্পটা শুরু করি। 2022 সালে কাতার বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস সৃষ্টি করেছিল, শুধু ফুটবলের জন্য নয়, খরচের জন্য। 2022 সালে কাতার বিশ্বকাপ আয়োজন করতে মোট খরচ করেছিল $220 থেকে $229 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 2,25,000 কোটি টাকার মতো, যেটা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় 8 গুণ বেশি। এখন প্রশ্ন হলো, কাতার কেন এত টাকা খরচ করলো, যেখানে ব্রাজিল মাত্র 11 ও রাশিয়া $17 বিলিয়ন খরচ করেছে তাদের বিশ্বকাপে? এই রহস্যের পেছনে রয়েছে কাতারের সামগ্রিক উন্নয়ন। 2022 বিশ্বকাপের আগে কাতার ছিল মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ, যার জনসংখ্যা অনেক বড় দেশের একটি শহরের চেয়েও কম। কিন্তু বিশ্বকাপকে সামনে রেখে তারা এমন এক পরিকল্পনা নেয় যা পুরো দেশটাকেই বদলে দেয়। নতুন স্টেডিয়াম তৈরি করা হয়, আধুনিক মেট্রো রেল নেটওয়ার্ক তৈরি করা হয়, রাস্তা, সেতু, বিমানবন্দর, হোটেল সবকিছুতে ব্যাপক বিনিয়োগ করা হয়। এমনকি বিশ্বকাপের জন্য নতুন একটি শহরও তৈরি করা হয়, যার নাম লুসাইল সিটি। সব মিলিয়ে কাতারের খরচ দাঁড়ায় প্রায় $220 থেকে $229 বিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা কি শুধু ফুটবল মাঠে খরচ হয়েছে? একদমই না। বিশ্বকাপ খেলার জন্য 7টি ফুটবল মাঠ তৈরিতে কাতার খরচ করেছে $7 থেকে $10 বিলিয়ন। বাকি টাকা তাদের নিজস্ব অবকাঠামো তৈরি করতে খরচ হয়েছে। আসলে কাতার বিশ্বকাপ ছিল শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটা ছিল পুরো একটি দেশকে নতুনভাবে গড়ে তোলার একটি প্রকল্প। তাই তাদের খরচের বড় অংশ গেছে অবকাঠামো উন্নয়নে, মেট্রো ও পরিবহন ব্যবস্থায়, হোটেল ও পর্যটন খাতে এবং আন্তর্জাতিক মানের নগর উন্নয়নে। এখন খরচও তো অনেক হলো, কিন্তু লাভ কত হলো? সরাসরি অর্থনৈতিক হিসাবে কাতার সেই $220 বিলিয়ন ফেরত পায়নি। বিশ্বকাপ চলাকালে কাতারের অর্থনীতিতে $17 বিলিয়ন কার্যক্রম সৃষ্টি হলেও সেটি মোট বিনিয়োগের তুলনায় অনেক কম। তাহলে কাতার কি ক্ষতিগ্রস্ত? শুধু হিসাবের খাতায় দেখলে হয়তো হ্যাঁ, কিন্তু কাতারের লক্ষ্য ছিল অন্য কিছু। তারা চেয়েছিল বিশ্বের সামনে নিজেদের পরিচয় বদলাতে, তেল ও গ্যাস নির্ভর একটি দেশ থেকে একটি আধুনিক, পর্যটন বান্ধব, আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে নিজেদের তুলে ধরতে। এই দিক থেকে দেখলে কাতার তাদের লক্ষ্য অনেকটাই অর্জন করেছে। এবার আসি 2026 সালের বিশ্বকাপে। 2026 ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। কিন্তু এই বিশ্বকাপের অর্থনৈতিক মডেল কাতারের সম্পূর্ণ বিপরীত। এখানে নতুন করে দেশ করার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকেই রয়েছে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম, আছে আধুনিক বিমানবন্দর, আছে বিশাল হোটেল নেটওয়ার্ক, আছে উন্নত সড়ক ও পরিবহন ব্যবস্থা। ফলে তাদের নতুন করে শত শত বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে না। মূল খরচ হচ্ছে স্টেডিয়াম আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা, ফ্যান জোন এবং টুর্নামেন্ট পরিচালনা। তাই মোট আয়োজক ব্যয় কয়েক বিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। 2026 বিশ্বকাপে অংশ নেবে 48টি দল, খেলা হবে 104টি ম্যাচ, অর্থাৎ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ এটি। আর যত বেশি ম্যাচ, তত বেশি টিকিট বিক্রি, তত বেশি বিজ্ঞাপন, তত বেশি স্পন্সরশিপ, তত বেশি সম্প্রচার আয়। বিশেষজ্ঞদের ধারণা, এই বিশ্বকাপ থেকে ফিফা ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব অর্জন করতে পারে। শুধু টিকিট ও হসপিটালিটি খাত থেকেই কয়েক বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন এবং স্থানীয় ব্যবসাগুলোও বিশাল অর্থনৈতিক সুবিধা পাবে। অর্থাৎ কাতার বিশ্বকাপের মূল উদ্দেশ্য ছিল বিশ্বকে দেখানো তারা কি হতে পারে, আর আমেরিকান বিশ্বকাপের মূল উদ্দেশ্য হল বিদ্যমান শক্তিকে ব্যবহার করে সর্বোচ্চ অর্থনৈতিক লাভ তোলা। এক কথায়, কাতার বিশ্বকাপ ছিল একটি নেশন ব্র্যান্ডিং প্রজেক্ট, আর 2026 বিশ্বকাপ হচ্ছে একটি বিজনেস মেশিন। তাই অর্থনীতিবিদদের অনেকেই মনে করেন কাতার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ।
কিন্তু 2026 সালের আমেরিকান বিশ্বকাপ হতে পারে ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ। আপনি হলে কোন পথ বেছে নিতেন? 220 বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকে নিজের পরিচয় দেখানোর পথ, নাকি কম খরচে সর্বোচ্চ লাভ তোলার আমেরিকান মডেল?